আজকে আমরা ক্লাস 12 এর হিউম্যান রিপ্রোডাকশন চলছিল। হিউম্যান রিপ্রোডাকশন এর মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এগুলো আমাদের শেখা হয়ে গেছে। এখন আমরা শিখব অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অফ টেস্টিস। টেস্টিস তাহলে একটা ছবি আমাদেরকে আঁকতে হবে। আচ্ছা, এই গঠনটা আছে স্ক্রোটামের মধ্যে, ঠিক আছে? এর মধ্যে আছে পেনিস, আর এটা হচ্ছে স্ক্রোটাম। এটা তো এই গঠনটা আছে এর মধ্যে। প্রত্যেক মানুষের ক্ষেত্রে স্ক্রোটামের মধ্যে এক জোড়া টেস্টিস থাকবে, ঠিক আছে? তো অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অফ টেস্টিস, টেস্টিসের আণুবীক্ষণিক গঠন আমরা এখন শিখব। এক নম্বরে হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়া। যখন আমরা টেস্টিসকে দেখব, ঠিক এর মধ্য আবরক বরাবর, অর্থাৎ মধ্যভাগ এর বরাবরে আমরা বেশ কিছু প্রকোষ্ঠ দেখতে পাবো, যেরকম এইরকম। এইরকম গঠন দেখতে পাবো। তাহলে টেস্টিসের যে অংশের মধ্যে এই রকমের গঠন দেখতে পাওয়া যাচ্ছে, একে আমরা বলবো টিউনিকা অ্যালবুজিনিয়া।
একজন পরিণত মানুষের ক্ষেত্রে এরকম প্রকোষ্ঠগুলো প্রায় 100টির মতো থাকে। এদেরকে বলবো আমরা ট্র্যাবিকিউলি। ট্র্যাবিকিউলি ওকে, তাহলে টিউনিকা অ্যালবুজিনি হয়ে গেল এই অংশটা। 2 নম্বর জিনিস আমরা শিখব সেমিনিফেরাস টিউবস। বা শুক্র উৎপাদক নালিকা। যখন আমরা একটা ট্র্যাবিকিউলিকে বাইরের দিকে নিয়ে আসব, সাপোজ কি হচ্ছে যে এই ট্র্যাবিকিউলিকে বাইরের দিকে নিয়ে আসলাম, এর গঠনটা হচ্ছে এইরকম। তখন এর মধ্যে কুণ্ডলীকৃত হয়ে পাকিয়ে এক ধরনের অংশ দেখতে পাবো আমরা, প্রায় 500 মিলিমিটার দীর্ঘ এবং 0.25 মিলিমিটার ব্যাস বিশিষ্ট হবে নলাকার অংশ দেখতে পাচ্ছি ট্র্যাবিকিউলির মধ্যে। এর নাম হচ্ছে সেমিনিফেরাস টিউবস, এর নাম সেমিনিফেরাস টিউবস। সেমিনিফেরাস টিউবসের মধ্যে বাইরে থেকে ভিতরের দিকে বেশ কিছু লেয়ার অবস্থান করবে, অর্থাৎ এই টিউবসকে আমরা যদি কেটে দিই, এরকম করে কেটে দিই, তাহলে বেশ কিছু লেয়ার আমরা দেখতে পাবো। যেমন 1 নম্বর স্পার্মাটোগোনিয়া, 2 নম্বর প্রাইমারি স্পার্মাটোসাইট, 3 নম্বর সেকেন্ডারি স্পার্মাটোসাইট, 4 নম্বর স্পার্মাটিড, এবং 5 নম্বর হলো স্পার্মাটোজোয়া। আমরা যখন এই সেমিনিফেরাস টিউবসকে সাপোজ এই টিউবসটাকে এইখানে নিয়ে আসলাম এবং এইরকম করে দিলাম, এটা করলাম, তাহলে বাইরের দিক থেকে ভিতরের দিকে এইরকম কিছু স্তর দেখতে পাবো, এইরকম স্তর দেখতে পাবো। এগুলো হচ্ছে স্পার্মাটোগোনিয়া, প্রাইমারি স্পার্মাটোসাইট, দেন সেকেন্ডারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড আর স্পার্মাটোজোয়া। আচ্ছা, এবার 3 নম্বর কেসে শিখব interstitial cell of Leydig। এখানে সংক্ষেপে লেইডিক সেলও বলা যাবে, ইন্টারস্টিসিয়াল সেল অফ লেইডিক বা লেইডিক সেল। এবার এই সেল কোথায় অবস্থান করছে? তো এটা গঠন যেটা আছে সেটা হচ্ছে সেমিনিফেরাস টিউবসের আছে।
এবার ইন্টারস্টিসিয়াল সেল অফ লেডি, আমরা যখন সেমিনিফেরাস টিউলসের বাইরের দিকে দেখব তখন বহুতল আকৃতি বিশিষ্ট, অর্থাৎ ইচ্ছা মতো আমরা করতে পারি, বহুতল আকৃতি বিশিষ্ট কোষ দেখতে পাবো। এদেরকে বলা হয় ইন্টারস্টিসিয়াল সেল অফ লেডি। তো এরা 10 থেকে 15 মাইক্রো ব্যাস বিশিষ্ট হবে। এদের প্রধান কাজ হচ্ছে টেস্টোস্টেরন উৎপাদন করা। তাহলে মেল সেক্স হরমোন উৎপাদন করে হচ্ছে ইন্টারস্টিসিয়াল সেল অফ লেডি বা লেডিক সেলের প্রধান কাজ। এখান থেকে বুঝতে পারলাম। তাহলে সেমিনিফেরাস টিউলসের বাইরের দিকে থাকছে, অর্থাৎ এটা যদি সেমিনিফেরাস টিউলস হয়, এটা যদি সেমিনিফেরাস টিউলস হয় তাহলে এখানে লেডিক সেলগুলো অবস্থান করছে, এগুলো আচ্ছা লেডিক সেল, বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে আমরা শিখব সার্টরি সেল। এবার সেমিনিফেরাস টিউলস যেটা আছে এটাকে আমরা এখান থেকে কাটবো। এটাই কাটলাম, সাপোজ এখানে কেটে দিলাম, এইরকম করে ব্লেড নিয়ে কেটে দিলাম। তো কেটে এই অংশটাকে নিয়ে এইরকম করে দেখব ফ্রন্টাল ভিউ। সাপোজ এটা কি হচ্ছে যে এটা হচ্ছে সেমিনিফেরাস টিউলস, এটা হচ্ছে সেমিনিফেরাস টিউলস এটা। তাহলে এখান থেকে যদি কেটে দিই তাহলে এরকম করে পাবো। এবার এই অংশটাকে এরকম করে দেখব, সামনের দিক থেকে এরকম করে দেখছি, তাহলে কিরকম করে দেখতে পাবো। তো এর গঠন যেটা আছে কেটে নেওয়ার পরে এখানে নিয়ে চলে আসলাম। নিয়ে আসলাম। যখন আমরা এই কাটার পরে অণুবীক্ষণ যন্ত্র নিয়ে ভিতরের অংশটা দেখছি তখন আমরা দেখতে পাবো এইরকম এইরকম গঠন দেখতে পাবো, অর্থাৎ সেমিনিফেরাস টিউলস বা শুক্র উৎপাদক নালিকার মধ্যে আমরা এই রকমের গঠন দেখতে পাবো, যাদেরকে আমরা কি বলছি সার্টরি সেল বলা হয়। এদেরকে সার্টরি সেল বলা হবে। এবার এখানে বাইরের দিক থেকে ভিতরের দিকে যাওয়ার সময় কি হচ্ছে যে কি বেশ কিছু আমরা কি হচ্ছে যে কি লেয়ার বা গঠন দেখেছিলাম, সেই গঠনটা কোথায় অবস্থান করছে? সেই গঠনটা অবস্থান করবে এই সার্টরি সেলের মধ্যে। তাহলে স্পার্মাটোগোনিয়া এখানে অবস্থান করছে, স্পার্মাটোগোনিয়া এটা। তারপরে কি হচ্ছে যে কি প্রাইমারি স্পার্মাটোসাইট এখানে অবস্থান করবে, প্রাইমারি স্পার্মাটোসাইট। তারপরে সেকেন্ডারি স্পার্মাটোসাইট এখানে অবস্থান করছে। তারপরে স্পার্মাটিড এটা। আচ্ছা, এবার কি হচ্ছে স্পার্মাটিড মানে অপরিণত শুক্রাণু, ঠিক আছে, স্পার্মাটিড। এবার সম্পূর্ণ পরিণত শুক্রাণু যেটা আছে এখান থেকে কি হচ্ছে যে নিচের দিকে এইরকম করে এখানে অবস্থান করবে। তাহলে এটা হচ্ছে স্পার্ম। যখন আমরা এখানে স্পার্ম দেখছি একজন মানুষের ক্ষেত্রে, পরিণত মানুষের ক্ষেত্রে,
তখন দুই ধরনের স্পার্ম দেখতে পাবো। অর্থাৎ একটা কি হচ্ছে এক্স ক্রোমোজোম বিশিষ্ট স্পার্ম, বিশিষ্ট স্পার্ম, আর একটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট স্পার্ম। যখন পুরুষ এবং মহিলা সেক্সুয়াল ইন্টারকোর্স করে তখন দুই ধরনের এখানে যে স্পার্ম আছে এদের মধ্যে পুরুষ যদি এই স্পার্মটা দিয়ে দেয় অর্থাৎ এক্স ক্রোমোজোম বিশিষ্ট স্পার্মটা দিয়ে দেয় তাহলে কি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে সব সময় এক্সই দেয়, মহিলার যে আছে সব সময় এক্স দেয় আর পুরুষ এক্স দিয়ে দিল তাহলে হয়ে গেল এক্স এক্স অর্থাৎ কন্যা সন্তানের জন্ম হবে। আর যদি পুরুষ এই ধরনের স্পার্ম দেয় ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট স্পার্ম তাহলে যে স্ত্রী আছে ও তো সবসময় এক্সই দিবে, এক্সই দিবে, এবার পুরুষটা কি হচ্ছে ওয়াই দিয়ে দিল তাহলে আমরা জানি এক্স ওয়াই যদি হয়ে যায় তাহলে এটা হয়ে গেল পুত্র সন্তান। ঠিক আছে, তাহলে এক্স দিবে না ওয়াই দিবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে একজন পুরুষের ক্ষেত্রে যে ও কি ধরনের স্পার্ম দিয়েছে, যে ধরনের স্পার্ম দিবে ঠিক ওই ধরনের কি হচ্ছে যে সন্তান জন্ম লাভ করবে। এক্স দিতে গেলে কন্যা সন্তান আর ওয়াই যদি দেয় তাহলে পুত্র সন্তান জন্ম লাভ করবে। আচ্ছা, সার্টালি সেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্ম পর্যন্ত সম্পূর্ণ এই যে স্পার্ম তৈরি হচ্ছে একটা 2n কোষ থেকে 2n যে স্পার্মাটোগোনিয়া আছে এখানে হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট স্পার্ম তৈরি করে দিয়েছে তাহলে এর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে হ্যাপ্লয়েড এবং মাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, মিয়োসিসও প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। তাহলে সার্টালি সেলের ভূমিকা এখানে সাসটেন্টাকুলার সেল হিসাবে দেখা যাচ্ছে অর্থাৎ পোষক কোষ হিসাবে দেখা যাবে। সাসটেন্টাকুলার সেল হিসাবে কি হচ্ছে যে এখানে সার্টালি সেল কাজ করছে। আচ্ছা, এবার স্পার্ম যে আছে স্পার্ম এই সার্টালি সেলকে যে পজিশনে এসে ছেড়ে এই মিডল পজিশনে এসে যুক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ এখানকার লিকুইড মিডিয়ামে যুক্ত হয়ে যাচ্ছে, একে স্পার্মিয়েশন বলবো। ওকে, আচ্ছা, এবার আমরা শিখব টিউবিউলস। টিউবিউলস কি জিনিস হচ্ছে যখন আমরা টেস্টিস কে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখছি তখন কি দেখছি ট্রাবিকিউলের মধ্যে সেমিনিফেরাস টিউবিউলস গুলো ইচ্ছা মতো কি হচ্ছে যে কি প্রসারিত হয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে, মানে লম্বালম্বি ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এইরকম করে থাকছে, এইরকম করে থাকছে। তাহলে সব দিক থেকে এইরকম করে সেমিনিফেরাস টিউবিউলস গুলো কেন্দ্রের দিকে যাওয়ার চেষ্টা করছে, কেন্দ্রের মানে এইরকম পজিশনে আসার চেষ্টা করছে। একে বলা হবে স্ট্রেট টিউবিউলস।
স্ট্রেট টিউবুলস বলা হবে। আচ্ছা, এবার স্ট্রেট টিউবুলস গুলো আরো বেশি সামনের দিকে অগ্রসর হয়ে যে ঘন প্রকৃতির অর্থাৎ প্রচুর ঘন সন্ধি বিশিষ্ট টিউবুলসের একটি গঠন সৃষ্টি করছে, একে বলা হবে রেটিটেস্টিস। এই অংশটাকে বলা হচ্ছে রেটিটেস্টিস। একে আমরা বলবো রেটিটেস্টিস। আচ্ছা, এবার রেটিটেস্টিস গুলো এইরকম করে প্রসারিত হবে, প্রসারিত হয়ে এপিডাইডিমিস এর মধ্যে প্রবেশ করবে আরো বেশি ঘন সন্ধি বিশিষ্ট হয়ে। অর্থাৎ টিউবুলস গুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আরো বেশি ঘন সন্ধি বিশিষ্ট হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। এই অংশকে বলবো আমরা ভাষা ইফারেন্সিয়া। ভাষা ইফারেন্সিয়া। আচ্ছা, এই ভাষা ইফারেন্সিয়ায় কি হচ্ছে যে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে ঘন সন্ধি বিশিষ্ট হয়ে স্থূল প্রকৃতির হয়ে গেছে, স্ফীত হয়ে গেছে। সেই অংশই কি হচ্ছে যে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এই এপিডাইডিমিস যেটা আছে এটা গঠন করেছে। আচ্ছা, এবার ভাষা ডিফারেন্সিয়া। এপিডাইডিমিস এর পরবর্তী যে অংশটি আছে সেটা হচ্ছে ভাষা ডিফারেন্সিয়া। তো ভাষা ডিফারেন্সিয়া হচ্ছে এটা, আর এটা হচ্ছে ভাষা ডিফারেন্সিয়া। তো ভাষা ডিফারেন্সিয়া কি হচ্ছে, যখন উদর গহ্বরের মধ্য দিয়ে এপিডাইডিমিস থেকে সেমিনাল ভেসিকলে যাবে, যেটা আমরা শিখেছি স্ট্রাকচারাল অর্গানাইজেশন। কি হচ্ছে যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে মেলে শিখেছি। সেমিনাল ভেসিকল পর্যন্ত যাচ্ছে, তখন এটা কি হচ্ছে যে কি 5 থেকে 10টা এইরকম গঠন সৃষ্টি করে নেবে। অর্থাৎ এইরকম গঠন করবে। এইরকম গঠন করে কি হচ্ছে সামনের দিকে এগিয়ে গেছে, ভাষা ডিফারেন্সিয়া। তাহলে এটা আমরা শিখলাম অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অফ টেস্টিস। ঠিক আছে, এবার আমরা শিখব অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অফ ওভারি। আচ্ছা, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অফ ওভারি। তাহলে ওভারিটা কোথায় থাকছে? যদি একজন পরিণত মহিলার ক্ষেত্রে আমরা দেখি,
এটা হচ্ছে ওভারি। ঠিক আছে, একজন পরিণত মহিলাদের ক্ষেত্রে আমরা ওভারি কি হচ্ছে যে কি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যেটা আছে ঠিক এই সিস্টেমের দুই দিকে দুটা ওভারি অবস্থান করছে। তো এই গঠনটাকে আমরা যদি বাইরের দিকে নিয়ে আসি, তাহলে এই রকমের গঠন পাবো। সেম ভাবে এইদিকে যেভাবে থাকবে ঠিক এই দিকেও একই রকম থাকবে। তাহলে আমরা এক জানার জন্য কি হচ্ছে যে এক দিককারই জিনিসটা শিখব। এই নাম হচ্ছে ওভারি। এবার একে যদি আমরা অণুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখি তাহলে কি ধরনের কি হচ্ছে যে গঠন আমরা দেখতে পাবো সেটা এবার আমরা দেখার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। জার্মিনাল এপিথেলিয়াম হচ্ছে এই ওভারিটা যে পর্দার দ্বারা বাইরের অংশ থেকে কি হচ্ছে যে পৃথক হয়ে আছে এক কথায় একে বলবো আমরা জার্মিনাল এপিথেলিয়াম অর্থাৎ পেরিটোনিয়াম পর্দা। তাহলে এই বাইরের যে অংশটা আছে এটা এই পর্দাটাকে আমরা কি বলবো জার্মিনাল এপিথেলিয়াম। এটা পেরিটোনিয়াম পর্দা নিয়ে গঠিত হচ্ছে। মেমব্রেন দ্বারা গঠিত হচ্ছে। ওকে, আচ্ছা, এর প্রধান কাজ কি হচ্ছে, এখানে যে প্রাইমোর্ডিয়াল ফলিকল তৈরি হবে এই প্রাইমোর্ডিয়াল ফলিকল গুলো এই জার্মিনাল এপিথেলিয়াম অর্থাৎ বাইরে থাকা পর্দা থেকেই তৈরি হয়। তাহলে প্রাইমোর্ডিয়াল ফলিকল ওগুলো কি হচ্ছে এখান থেকে সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এবার আমরা শিখব কি টিউনিকা অ্যালবোজেনিয়া। দুই নম্বর হচ্ছে টিউনিকা অ্যালবোজেনিয়া। এবার জার্মিনাল এপিথেলিয়াম যেটা আছে এর ঠিক পরে অর্থাৎ এটা যেটা কি হচ্ছে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে টিউনিকা অ্যালবোজেনিয়া। জার্মিনাল এপিথেলিয়ামের ঠিক পরে এবং এর পরে কি হচ্ছে যে ওভারির বিভিন্ন অংশগুলো কি হচ্ছে যে অবস্থান করবে। এটা শ্বেত আবরণ যুক্ত হবে আর কিছুটা কি হচ্ছে যে অ্যাসিডিক ইন নেচার। নেচার হবে, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর স্ট্রোমা। তো ওভারির মধ্যে অর্থাৎ এই সকল অংশের মধ্যে এই সকল জায়গার মধ্যে বিভিন্ন ধরনের আমরা কি হচ্ছে যে কি মাসল গুলো দেখতে পাবো, দুই মুখ ছুচালো কোষগুলো দেখতে পাবো, শিরা ধমনী গুলো দেখতে পাবো,
প্রচুর অংশগুলো কি হচ্ছে যে কি এই সকল অংশের মধ্যে ছড়িয়ে ছিটে আছে, রক্তবাহ আছে, লসিকাবাহ আছে, সব কিছু কি হচ্ছে যে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে, তাহলে একে আমরা বলবো কি স্ট্রমা। আচ্ছা, এরপরে আমরা শিখব ফলিকল। তো কি হচ্ছে, মেইনলি তিন ধরনের ফলিকল দেখা যাবে। একটা হচ্ছে প্রাইমোর্ডিয়াল ফলিকল, ফলিকল, দুই নম্বর হচ্ছে গ্রোয়িং, দুই নম্বর হচ্ছে গ্রোয়িং ফলিকল, তিন নম্বর হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। আচ্ছা, যখন আমরা দেখব কোনো মেয়ে নবজাতক অবস্থায় আছে, তখন এর জার্মিনিয়াল এপিথেলিয়াম থেকে প্রচুর পরিমাণে প্রাইমোর্ডিয়াল ফলিকলগুলো সৃষ্টি হবে। অর্থাৎ এইখান থেকে কি হচ্ছে, ঠিক প্রাইমোর্ডিয়াল ফলিকলগুলো সৃষ্টি হচ্ছে। যদি এই ওভারির গঠনটা আমরা এখানে নিয়ে চলে আসি, এখানে নিয়ে চলে আসলাম, তাহলে জার্মিনাল এপিথেলিয়াম হচ্ছে এটা। তো এখান থেকে কি হচ্ছে যে কি ফলিকল তৈরি হচ্ছে। তাহলে ছোট ছোট এরকম করে থাকবে, প্রচুর পরিমাণে কি হচ্ছে যে কি তৈরি হচ্ছে। এদেরকে আমরা প্রাইমোর্ডিয়াল ফলিকল বলবো। নবজাতক এর সময় একজন কন্যা সন্তানদের ক্ষেত্রে এটার সংখ্যা প্রায় 3 লাখ থেকে 5 লাখ এর কাছাকাছি হয়। অর্থাৎ প্রচুর পরিমাণে এই প্রাইমোর্ডিয়াল ফলিকলগুলো অবস্থান করবে। যখন কি হচ্ছে যে বয়ঃসন্ধিকাল এ যাবে ওই কন্যা সন্তানটা, তখন এর সংখ্যা কি হচ্ছে যে কমে যাবে, 60,000 থেকে 90,000 এর কাছাকাছি চলে যাবে এই প্রাইমোর্ডিয়াল ফলিকল, অর্থাৎ এই গঠনগুলো। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে যত বয়স বাড়ছে তত প্রাইমোর্ডিয়াল ফলিকলের সংখ্যা আস্তে আস্তে কি হচ্ছে এখানে কমছে। বয়স বাড়তে গেলে প্রাইমোর্ডিয়াল ফলিকলের সংখ্যা কমছে। আমরা এবার জানবো গ্রোয়িং ফলিকল। যে মহিলার ক্ষেত্রে আমরা এই ওভারিটা দেখছি, তার ব্রেন থেকে কি ক্ষরিত হচ্ছে, সাপোজ ওর ব্রেন হচ্ছে এটা ব্রেন, অর্থাৎ এন্টেরিয়র পিটুইটারি থেকে ক্ষরিত হচ্ছে FSH। FSH এর সম্পূর্ণ নাম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল মানে কি হচ্ছে যে এখানে যে তৈরি হয়েছে প্রাইমোর্ডিয়াল ফলিকল, তাহলে এগুলো হচ্ছে ফলিকল স্টিমুলেটিং মানে স্টিমুলেট করবে, উত্তেজিত করবে হরমোন। অর্থাৎ যে হরমোনটা এই ফলিকল গুলোকে বৃদ্ধি করতে সাহায্য করছে, ওই অনুযায়ী কি হচ্ছে যে এর নাম হচ্ছে FSH হরমোন। ঠিক আছে, তাহলে এই FSH হরমোনের দ্বারা এটা প্রাইমোর্ডিয়াল ফলিকল থেকে কি হচ্ছে প্রাথমিক
ডিম্বথলি, ঠিক আছে, অর্থাৎ প্রাইমোর্ডিয়াল ফলিকল থেকে, তাহলে এটা যদি প্রাইমোর্ডিয়াল ফলিকল থেকে ধরি, ফলিকল থেকে কি হচ্ছে প্রাইমারি ফলিকল, প্রাইমারি থেকে কি হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে কি তৈরি হলো টারসিয়ারি, ফলিকল, অর্থাৎ উড সাইড যেগুলো, এগুলো কি বলবো আমরা, উড সাইড বলবো। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি, প্রাথমিক, গৌণ, প্রগৌণ, হ্যাঁ, ডিম্বথলি, বাংলায় যদি বলি প্রাথমিক, গৌণ, প্রগৌণ, ডিম্বথলি, অর্থাৎ এটা তো হচ্ছে আদি, প্রাইমোর্ডিয়াল ফলিকল মানে হচ্ছে আদি, এটা হচ্ছে প্রাথমিক, তাহলে এটা হচ্ছে গৌণ এবং এটা হচ্ছে প্রগৌণ, হ্যাঁ, ডিম্বথলি। তো এখানে বুঝতে পারলাম যে কি এফএসএইচ ক্ষরিত হয়ে ব্লাড কিংবা লসিকার মাধ্যমে এই ওভারিতে এসে ফলিকলগুলোকে বৃদ্ধি করার জন্য ধাক্কা দিচ্ছে, বলে কি হচ্ছে যে এরা আস্তে আস্তে বিভিন্ন স্টেপের মাধ্যমে বৃদ্ধি হয়ে বড় হচ্ছে। যখন বড় হয়ে গেল তখন আমরা একে বলবো গ্রাফিয়ান ফলিকল, অর্থাৎ সবচেয়ে বড় গঠন এটা যেটা আছে এর নাম হচ্ছে গ্রাফিয়ান ফলিকল, ঠিক আছে। একজন মহিলাদের ক্ষেত্রে গ্রাফিয়ান ফলিকলের স্ট্রাকচার যদি আমরা জানতে চাই তাহলে কি রকম হবে? এই গঠনটাকে আমরা বাইরের দিকে নিয়ে আসব। এটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকলের স্ট্রাকচার। তো যে ওভাম বা ওভা আছে সেটা একেবারে এই পজিশনে অবস্থান করবে, ওভাম। তারপরে এই অংশের দ্বারা এটা বাইরের থেকে ভিতরের সঙ্গে যুক্ত আছে, কুমুলাস ও ফোরাস। এর দ্বারা কি হচ্ছে যুক্ত আছে। আর এই যে ফাঁকা অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই ফাঁকা অংশটা, এটাকে আমরা বলবো অ্যান্ট্রাম। আর এই ফাঁকা অংশের মধ্যে যে লিকুইড ও ফ্লুইড বা তরল পদার্থটা অবস্থান করবে একে আমরা বলবো লিকার ফলিকুলি। লিকার ফলিকুলি বলবো। আর যে স্তর বা লেয়ার দ্বারা কি হচ্ছে যে কি এই ওভামটা অর্থাৎ লিকার ফলিকুলি এবং অ্যান্ট্রাম অংশটা কি হচ্ছে যে বেষ্টিত হয়ে আছে, একে আমরা বলবো থিকা। থিকা, এই থিকাকে আবার দুইটি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ইন্টারনাল, এটা হচ্ছে ইন্টারনাল থিকা, আর এটা হচ্ছে এক্সটার্নাল থিকা। যখন আমরা ওভামকে দেখছি,
ওভামের চারদিকে গ্রানুলোসা কোষের স্তর দেখতে পাবো। ঠিক আছে, এর বাইরের দিকে কি হচ্ছে যে করোনা রেডিয়েটা নামে প্রচুর পরিমাণে কি হচ্ছে যে এই কোষপুঞ্জগুলো অবস্থান করবে। অবস্থান করছে এইরকম করে। এবার কি হচ্ছে ফাংশন অফ ওভারি। তো ওভারির আমরা মেইনলি দুটি কাজ দেখতে পাবো। এই ওভারি কি কি কাজ করবে? এক নম্বর, হচ্ছে ওভুলেশন। যখন কোনো মহিলা মেনস্ট্রুয়াল সাইকেলটা চলতে থাকে তখন 1 থেকে 28 দিনের কি হচ্ছে এটা পিরিয়ড হয়। ঠিক আছে, অর্থাৎ 28 দিন অন্তর অন্তর ওর মেনস্ট্রুয়াল সাইকেল চলতে থাকে। ওর ঠিক 14 দিনের মাথায় যখন কি হচ্ছে যে কি 14 দিন হয়ে যাবে, তাহলে এখান থেকে 1 থেকে কমতে শুরু করে 14 দিন চলে আসবে, তখন এই যে গ্রাফিয়ান ফলিকল আছে, ব্রেন থেকে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এক ধরনের হরমোন খরিত হবে, লিউটেনাইজিং হরমোন, এলএইচ সংক্ষেপে আমরা বলবো লিউটেনাইজিং হরমোন। তো এই হরমোন এসে ঠিক এখানে এসে ধাক্কা দিবে, অর্থাৎ এই ওভামকে ধাক্কা দিচ্ছে। মানে কি হচ্ছে, এই ওভামটা আছে এখানে আছে, একে এসে ধাক্কা দিবে। ঠিক আছে, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে 14 দিনের মাথায় এটা দিয়ে বের হয়ে অ্যাম্পুলাতে চলে যাবে। তাহলে ফ্যালোপিয়ান টিউব, এটা ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে চলে যাবে। এই প্রসেসকে আমরা বলবো ওভিউলেশন। ঠিক আছে, ফাংশন নাম্বার 2, হরমোন প্রোডাকশন। যখন আমরা কি হচ্ছে 1 থেকে 14 দিন ধরে এই গ্রাফিয়ান ফলিকল বৃদ্ধি লাভ করলো। ঠিক আছে, বৃদ্ধি লাভ করার পরে কি হচ্ছে যে ওভাটা বাইরের দিকে বেরিয়ে চলে আসলো। এবার ওভা বের হয়ে যাওয়ার পরে যে অংশটা পড়ে থাকে এইরকম করে, বা এখানে যদি দেখাই তাহলে এইরকম করে, একে আমরা বলবো কর্পাস লুটিয়াম। তাহলে এখানে ফলিকল যেটা হচ্ছে সেটা হচ্ছে 4 নম্বর, কর্পাস লুটিয়াম কি হবে 5 নম্বরে চলে যাবে। কর্পাস লুটিয়াম, এই কর্পাস লুটিয়াম আস্তে আস্তে কি হচ্ছে ক্ষয়প্রাপ্ত হতে থাকবে এবং এক ধরনের পদার্থ ক্ষরণ করবে, সেটা কি হচ্ছে লিউটিন। তাহলে এটা যত এইরকম করে অগ্রসর হচ্ছে, অর্থাৎ দিন পার হচ্ছে, তত এটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। লাস্টে এটা এক সময় এসে স্ট্রোমার সঙ্গে মিশে যাবে, অর্থাৎ কিছু আর থাকবে না। একে অ্যালবিগ্যান্স বলবো। ঠিক আছে, একে অ্যালবিগ্যান্স বলছি, অর্থাৎ স্ট্রোমার সঙ্গে সম্পূর্ণভাবে মিশে গেছে, আর কিছু নাই। হ্যাঁ, তাহলে হরমোন প্রোডাকশনের ক্ষেত্রে এখন চলে আসলাম হরমোন প্রোডাকশন। যখন এখান থেকে শুরু করে গ্রাফিয়ান ফলিকল পর্যন্ত চলছিল, অর্থাৎ 1 থেকে 14 দিন ধরে চলছিল, তখন এখান থেকে একটা হরমোন খরিত হচ্ছিল, তার নাম হচ্ছে ইস্ট্রোজেন।
ঠিক আছে, এই ইস্ট্রোজেন কি করছে? ইস্ট্রোজেন এই ফিমেল বডি আছে যেটা ভেজাইনাল ওরিফিস আছে অর্থাৎ ভেজাইনা আছে, এর দৈর্ঘ্য বৃদ্ধি করতে সাহায্য করবে। 2 নম্বর কি হচ্ছে, ইউটেরাসের মধ্যে যে মেনস্ট্রুয়াল সাইকেলটা চলবে অর্থাৎ মেন্স হবে, ওই মেন্সটাকে নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, যখন ওভাটা নিঃসৃত হয়ে চলে গেল এখানে, এবার এখান থেকে যে গঠনটা হলো কর্পাস লুটিয়ামের, এটা হচ্ছে কর্পাস লুটিয়াম, এই গঠনটা হলো এ এক ধরনের হরমোন ক্ষরিত করছে, এর নাম হচ্ছে প্রোজেস্টেরন। তো এই কি করছে, প্রোজেস্টেরন কি করছে, যে ফিমেল বডিটা আছে, এই ফিমেল বডিটা অর্থাৎ মহিলার যে দেহটা আছে, প্রেগন্যান্সির সময় ওর দেহের গঠনটা নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, 2 নম্বর কি করবে, যে ওর ইউটেরাসের মধ্যে যে এমব্রায়ো আছে, এই এমব্রায়োকে গঠন করতে সাহায্য করবে, ফর্মেশন করতে কি হচ্ছে, এমব্রায়ো সাহায্য করছে। কি সাহায্য করছে? এই প্রোজেস্টেরন সাহায্য করবে। আর এখান থেকে আর এক ধরনের হরমোন ক্ষরিত হয়, সেটা হচ্ছে রিল্যাক্সিন। এই কি করে, রিল্যাক্সিন কি করে, যে মহিলার শ্রেণী বন্ধনী যেটা আছে, এটা হচ্ছে শ্রেণী বন্ধনী, যখন বাচ্চা প্রসব করবে অর্থাৎ বাইরের দিকে বের হবে, তখন কি করছে, যে শ্রেণী বন্ধনকে শিথিল করতে সাহায্য করবে, অর্থাৎ সহজে যাচ্ছে বাচ্চাটা বাইরের দিকে বেরিয়ে চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে কি ক্রাফিয়ান ফলিকল তৈরি হওয়া পর্যন্ত এখান থেকে কি হচ্ছে, ইস্ট্রোজেন ক্ষরিত হচ্ছে, আর এখান থেকে প্রোজেস্টেরন তৈরি হচ্ছে। কিন্তু আসলে এই যে কর্পাস লুটিয়াম যেটা আছে, এখান থেকে আমরা প্রোজেস্টেরন প্লাস ইস্ট্রোজেন দুটাই ক্ষরণ হতে দেখব। ওকে, তাহলে এটা হয়ে গেল কি অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অফ ওভারি। তাহলে এতদূর পর্যন্ত আজকের পড়াটা থাকুক অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অফ ওভারি এবং অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অফ টেস্টিস। ঠিক আছে।